ভাবুন তো, একটা দেশের প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে আমেরিকা তুলে নিয়ে গেল। কোনো যুদ্ধ ঘোষণা নেই, করেনি জাতিসংঘের তোয়াক্কাও, এমনকি কোনো সীমান্ত সংঘর্ষও হয়নি। অথচ ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে ট্রাম্প পুরে দিল নিউ ইয়র্কের একটি জেলে। এই ঘটনা শুধু ভেনেজুয়েলার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অভিবাসন, মাদক, তেল, আন্তর্জাতিক আইন এবং আমেরিকার ঘরোয়া রাজনীতি। তাই প্রশ্নটা আর শুধু ভেনেজুয়েলাকে ঘিরে থাকে না, এটি পুরো আন্তর্জাতিক রাজনীতির কাঠামোকেই নাড়িয়ে দেয়। এটা কি সত্যিই মাদকের বিরুদ্ধে যুদ্ধ, নাকি বিশ্বের সবচেয়ে বড় তেল ভান্ডারের উপর দখল নেওয়ার চেষ্টা, নাকি এর আড়ালে আরো গভীর কোনো খেলা চলছে? লাতিন আমেরিকায় রাশিয়ার প্রভাব কমানো, চীনের বিনিয়োগের পথে বাধা তৈরি করা এবং ওয়াশিংটনের একক আধিপত্য আবার শক্ত করা। অনেক বিশ্লেষকের মতে এটা শুধু মাদুরোর বিরুদ্ধে অভিযান নয়, বরং বেইজিং এবং মস্কোর উদ্দেশ্যে সরাসরি একটি রাজনৈতিক বার্তা। ভেনেজুয়েলার মাটির নিচে প্রায় 300 বিলিয়ন ব্যারেল তেল রয়েছে, বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত মজুদ। শুনলেই মনে হয় এই তেলের জন্যই বড় সংঘাত হতে পারে, কিন্তু বাস্তবতা ভিন্ন। একসময় ভেনেজুয়েলা দিনে প্রায় 35 লাখ ব্যারেল তেল উৎপাদন করত, এখন তা নেমে এসেছে মাত্র 5 থেকে 10 লাখে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যানুযায়ী 2023 সালে ভেনেজুয়েলা বিশ্ব তেল উৎপাদনের মাত্র 0.8% সরবরাহ করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র নিজেই দিনে প্রায় 1,40,00,000 ব্যারেল তেল উৎপাদন করেছে। অর্থাৎ আজকের বাজারে ভেনেজুয়েলার তেল আর কোনো গেম চেঞ্জার নয়। তাই প্রশ্ন ওঠে, শুধু তেলের জন্য কি এত বড় রাজনৈতিক ও সামরিক ঝুঁকি নেওয়া সম্ভব? যুক্তির বিচারে উত্তরটা পরিষ্কার না। এই ঘটনাকে শুধু তেলের গল্প দিয়ে ব্যাখ্যা করা যায় না। মাদুরোকে গ্রেফতার রাজনৈতিকভাবে বড় ঘটনা হলেও তেলের বাজারে তার প্রভাব দেখা যায়নি। এর মানে হলো মাদুরো ক্ষমতায় থাকুক বা না থাকুক, আজকের তেল বাজারে তার কোনো রাজকীয় প্রভাব নেই। অনেকে প্রশ্ন করেন, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আমেরিকার কোম্পানি শেভরন ভেনেজুয়েলায় কেন কাজ করছে? এর উত্তর নাটকীয় নয়, বরং কৌশলগত। ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানির নাম পিডিভিসা, অর্থাৎ দেশের সব তেলের মালিক রাষ্ট্র। কিন্তু দুর্নীতি, ভুল ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে পিডিভিসা এখন নিজের শক্তিতে ঠিকমতো তেল তুলতে পারে না। ভেনেজুয়েলার তেল সাধারণ তেলের মতো পাতলা নয়, এটি খুব ভারী এবং ঘন। এই তেল সরাসরি পেট্রোল বা ডিজেলে রূপান্তর করা যায় না, আগে এটিকে বিশেষ প্রক্রিয়ায় ভাঙতে হয়। এই কাজ করে যে বড় শিল্প কারখানাগুলো, সেগুলোকেই বলা হয় রিফাইনারি। আমেরিকার কিছু রিফাইনারি শুরু থেকেই এই ধরনের ভারী তেল পরিশোধনের উপযোগী করে বানানো হয়েছে। তাই শেভরন ভেনেজুয়েলার তেল কিনে, কারণ তাদের কাছে এই তেল ব্যবহারের প্রযুক্তি রয়েছে। শেভরন তেল নেয় ঠিকই, কিন্তু ভেনেজুয়েলা এর বদলে নগদ অর্থ পায় না। এই তেল দিয়েই পিডিভিসার পুরনো দেনা শোধ করা হয়। অর্থাৎ এটা কোনো তেল লুট বা দখল নয়, বরং নিয়ন্ত্রিত লেনদেনের ব্যবস্থা। ওয়াশিংটন ভেনেজুয়েলা থেকে পুরোপুরি সরে যেতে চায় না, কারণ তারা জানে মাঠ ফাঁকা হলে সেখানে ঢুকে পড়বে চীন বা রাশিয়া। ভেনেজুয়েলার তেলের সবচেয়ে বড় ক্রেতা এখন আমেরিকা নয়, ইউরোপও নয়, সবচেয়ে বড় ক্রেতা হলো চীন। নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলা স্বাভাবিক বাজারে তেল বিক্রি করতে পারে না, তাই তারা তেল পাঠায় গোপন পথে, যাকে বলা হয় গোস্ট ফ্লিট, অর্থাৎ এমন ট্যাঙ্কার জাহাজ যেগুলো নিজেদের অবস্থান লুকিয়ে নাম ফ্ল্যাগ বদলে মাঝ সমুদ্রে তেল ট্রান্সফার করে এবং চীনে পৌঁছে দেয়। এই পুরো রুটটাই একটি কালো বাজার নেটওয়ার্ক। চীন এই তেল কেনে দুই কারণে। প্রথমত, এই তেল সস্তা, কারণ নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলা কম দামে বিক্রি করতে বাধ্য হয়। দ্বিতীয়ত, এতে চীন পশ্চিমা নিষেধাজ্ঞাকে পাত্তা না দিয়ে দেখাতে পারে, আমরা আমাদের জ্বালানি নিজের মতো জোগাড় করব। ফলে চীন শুধু তেল পাচ্ছে না, বরং রাজনৈতিক সুবিধাও নিচ্ছে। এখানে ইরান ও রাশিয়াও ঢুকে যায়। এই তিন দেশ, চীন, ইরান ও রাশিয়া, নিষেধাজ্ঞা এড়িয়ে তেল বিক্রি ও কেনার জন্য একে অন্যের অভিজ্ঞতা ভাগাভাগি করে। ইরান তার তেল পাঠানোর কৌশল দেয়, রাশিয়া দেয় শিপিং এবং বিমান নেটওয়ার্ক, আর চীন দেয় সবচেয়ে বড় বাজার ও অর্থনৈতিক নিরাপত্তা। ফলে ভেনেজুয়েলার অবৈধ তেল রুট শুধু একটি দেশের নয়, এটা এখন এক ধরনের বিকল্প জ্বালানি ব্যবস্থা। এখন যদি মাদুরোকে সরানো হয়, তাহলে কি হয়? প্রথমত, এই কালো তেল নেটওয়ার্কে বিশৃঙ্খলা তৈরি হয়। নতুন সরকার এলে তাদের উপর আন্তর্জাতিক নজরদারি বাড়ে, চুক্তিগুলো নতুন করে খতিয়ে দেখা হয়, আর অবৈধ রুট চালু রাখা কঠিন হয়ে পড়ে। অর্থাৎ এতে সবচেয়ে বেশি ধাক্কা খায় চীন, কারণ তাদের জন্য সস্তা তেলের একটি বড় গোপন উৎস হুমকির মুখে পড়ে।
আমেরিকার দৃষ্টিতে বিষয়টা শুধু ভেনেজুয়েলা নয়, এটি হলো চীনের জ্বালানি নিরাপত্তা নিয়ে খেলা। আধুনিক বিশ্বে যুদ্ধ জেতা হয় শুধু অস্ত্র দিয়ে নয়, জ্বালানি দিয়ে। যে দেশের জ্বালানি লাইন দুর্বল, সে দেশ অর্থনৈতিক ও সামরিকভাবে দুর্বল হয়ে পড়ে। তাই ওয়াশিংটনের বার্তাটা আসলে মাদুরোর উদ্দেশ্যে নয়, বেইজিং এর উদ্দেশ্যে। তুমি নিষেধাজ্ঞা এড়িয়ে যে তেল আনছো, চাইলে আমরা সেই পথ বন্ধ করে দিতে পারি। সোজা করে বললে, যদি লক্ষ্য হতো তেল, তাহলে আমেরিকা ওপেনলি উৎপাদন বাড়াতো বা রপ্তানি দখল করত। যদি লক্ষ্য হতো বাজার, তাহলে তেলের দাম লাফ দিত। কিন্তু লক্ষ্য যেহেতু চীন, তাই আঘাতটা করা হয়েছে বাজারে নয়, নেটওয়ার্কে। মাদুরোকে সরানো মানে একটা সরকার বদলানো নয়, একটা কালো তেল সরবরাহ লাইনে ছুরি মারা। আর সেই লাইনের শেষ প্রান্তে বসে আছে চীন। সোজা করে বললে, আমেরিকা মাদুরোকে চায় না, তেলও সরাসরি চায় না। আমেরিকা আসলে চায় নিয়ন্ত্রণ। এটা তেলের নিয়ন্ত্রণ, বাজারের নিয়ন্ত্রণ, আর সবচেয়ে বড় কথা, চীনের প্রভাবের নিয়ন্ত্রণ। এখন ধাপে ধাপে পরিষ্কারভাবে দেখি। ভেনেজুয়েলার তেল এখন চীনের জন্য একটি বিকল্প জ্বালানি উৎস। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই তেল গোপনে চীনে পৌঁছায়। আমেরিকার দৃষ্টিতে এটা বিপজ্জনক, কারণ এতে চীন দেখাচ্ছে পশ্চিমা নিষেধাজ্ঞা অকার্যকর। তাই আমেরিকা যদি ভেনেজুয়েলার কালো তেল রুট দুর্বল করতে পারে, তাহলে চীনের জ্বালানি নিরাপত্তা চাপ পড়ে। এটা সরাসরি যুদ্ধ নয়, এটা জ্বালানি দিয়ে যুদ্ধ। একসময় লাতিন আমেরিকা ছিল আমেরিকার ব্যাকইয়ার্ড, কিন্তু গত 20 বছরে সেখানে ঢুকে পড়েছে চীন ও রাশিয়া, ঋণ, অবকাঠামো, অস্ত্র ও প্রযুক্তি নিয়ে। ভেনেজুয়েলা ছিল সেই প্রবেশের সবচেয়ে বড় দরজা। মাদুরো সরকার চীন রাশিয়ার ঘনিষ্ঠ ছিল। তাকে সরানো মানে শুধু একজন প্রেসিডেন্টকে সরানো নয়, বরং বার্তা দেয়া, এই অঞ্চলে শেষ কথা এখনো ওয়াশিংটনের। যদি ভেনেজুয়েলা, ইরান, রাশিয়া একসঙ্গে নিষেধাজ্ঞা এড়িয়ে ব্যবসা করতে পারে, তাহলে আমেরিকার নিষেধাজ্ঞা আর ভয় দেখানোর অস্ত্র থাকে না। তাই এই নেটওয়ার্ক ভাঙা মানে আমেরিকার অর্থনৈতিক অস্ত্রকে আবার কার্যকর দেখানো। এটা একটা উদাহরণ তৈরি করা। নিয়ম ভাঙলে শুধু জরিমানা নয়, সরকারও টিকবে না। আমেরিকার ভেতরেও ভেনেজুয়েলা ইস্যু জনপ্রিয়। ফ্লোরিডায় কিউবান ও ভেনেজুয়েলান অভিবাসীদের বড় ভোট ব্যাংক আছে। মাদুরোর বিরুদ্ধে কঠোর হওয়া মানে দেশের ভেতরে কমিউনিজমের বিরুদ্ধে শক্ত ভাবমূর্তি বানানো। কাজেই এটা শুধু পররাষ্ট্রনীতি না, এটা ভোটের রাজনীতিও। অনেকে ভাবে আমেরিকা তেল দখল করতে চায়, কিন্তু বাস্তবে আমেরিকার তেলের কমতি নেই। কিন্তু তারা চায় কে তেল বিক্রি করবে, কার কাছে বিক্রি করবে, কোন পথে যাবে, এই তিনটার উপর নজরদারি করা। কারণ আধুনিক ভূরাজনীতিতে তেলের মালিক হওয়া বড় কথা নয়, তেলের পথের মালিক হওয়ায় আসল ক্ষমতা। সব মিলিয়ে আমেরিকা চায় চীনের সস্তা ও গোপন জ্বালানি পথ দুর্বল করতে, লাতিন আমেরিকার নিজের আধিপত্য দেখাতে, নিষেধাজ্ঞাকে আবার ভয়ঙ্কর বানাতে, নিজের ঘরোয়া রাজনীতিতে শক্ত অবস্থান দেখাতে, আর তেলের রুটের ওপর নিয়ন্ত্রণ রাখতে। এই কারণেই বলা যায়, এটা তেলের যুদ্ধ নয়, এটা মাদুরোর যুদ্ধও নয়, এটা প্রভাব আর নিয়ন্ত্রণের যুদ্ধ।